সামনে শিবরাত্রি, তাই সেই উপলক্ষে আমার এই এপিসোডটি বানানো। এই স্পেশাল এপিসোডটিতে আপনারা জানতে চলেছেন ভালো জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী পেতে গেলে বা শুভ বিবাহ প্রাপ্তির জন্য কোন বিশেষভাবে পুজো করলে আপনারা লাভবান হতে পারবেন। এবং যেহেতু এটি একটি বৈবাহিক জীবন যাতে ভালো হয় আপনার পছন্দের মানুষটির সাথে, সেই জন্য এই পুজো করা। তো সেখানে শুধু পুজোর উপর বিশ্বাস করে চললে হয়তো পছন্দের মানুষ পেলেন কিন্তু তার সাথে সম্পর্ক টিকলো না, বা আপনার বৈবাহিক দাম্পত্য জীবনে সুখ এলো না। তো সেই জন্য আমরা এই এপিসোডে অনেক ডিটেলে আলোচনা করেছি, যেখানে মাঙ্গলিক দোষ থেকে কালসর্প দোষের মতন ব্যাপারগুলিকেও তুলে আনা হয়েছে। কালসর্প দোষ থাকলে কি রকম সমস্যার মধ্যে দিয়ে জাতক বা জাতিকার জীবন অতিবাহিত হবে, বা ভবিষ্যতে কীরকম সমস্যার সম্মুখীন হয়ে উঠতে পারেন তারা, সেই সব কথাও উঠে এসেছে এই এপিসোডে। এছাড়া কোন কোন রাশির 2025 সাল ভালো যেতে চলেছে, তা কেরিয়ারের দিক থেকে হোক বা রিলেশনশিপের দিক থেকে হোক, সেই সবই এই পডকাস্টটিতে বিশদভাবে আলোচনা করা হয়েছে। আজকে আমাদের সাথে ছিলেন অনিন্দিতা শাস্ত্রী, ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে কোনো রকম প্রফেশনাল অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প, জোটক বিচার বা কুষ্টি বিচারের জন্য আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। অনিন্দিতাদির কন্ট্যাক্ট ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। আপনি চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকের এপিসোডটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি অর্পণ আছি আপনাদের সাথে, আপনি শুনছেন টেরোড এফএম। আর দেরি করবো না, আজকের এপিসোডটা একটু বড় হতে চলেছে, তাই আর দেরি না করে শুরু করে ফেলছি মহাশিবরাত্রি উপলক্ষে আজকের এই স্পেশাল এপিসোড। সাথে থাকুন, শুনতে থাকুন। হ্যালো। হ্যালো, নমস্কার অনিন্দিতাদি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো চলে যাচ্ছে। আপনার সাথে লাস্ট আমাদের একটা পডকাস্ট হয়েছিল, আপনি সেখানে একটা উইপ্রোর ঘটনা নিয়ে আমাদের সামনে তুলে ধরেছিলেন। আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের চ্যানেলটা সাধারণত ভৌতিক বা প্যারানর্মাল এক্সপিরিয়েন্স নিয়েই আমরা সাধারণত জীবন আমি থেকে নিয়ে থাকি। দেখেছি, আমি হুম। দেখেছি। আমি নিজেও তো ফলো করি আপনার চ্যানেল। হ্যাঁ, আচ্ছা। আজকে যে পডকাস্টটা হতে চলেছে সেটা একটু ডিফারেন্ট, যেটা আপনার সাথে একটু আগে কথা হচ্ছিল। তো হুম, আপনি জানেন হয়তো যে 26 তারিখ মানে 26 ফেব্রুয়ারি শিবরাত্রি আসতে চলেছে, এবং হুম, হুম। অনেকের একজন মন অ্যাস্ট্রোলজার এই নিয়ে তো আমাদের প্রচুর কাজকর্ম চলে। আজও একটা কাজ ছিল। হুম, আপনার কাছে আমার অনেকগুলো জিজ্ঞাসাও রয়েছে, এবং আপনি জানেন শিবরাত্রির যখন আসছে সেই কারণে অনেক অবিবাহিত মেয়ে বা অনেক ছেলেও সেই সময়টাকে যতটা সম্ভব মেনে চলার চেষ্টা করে, যাতে তার জীবনে হুম, যে হুম। পার্টনার আসবে সে যেন ভালো হয় এবং তার পার্টনার যেন সাস্টেন করে, বা তার রিলেশনশিপটা যেন সাস্টেন করে বিয়ে পর্যন্ত বা আজীবন। আমি আজকে জানতে চাই যে যেহেতু শিবরাত্রি সামনে, তো শিবরাত্রিতে শুভ বিবাহ প্রাপ্তির জন্য আপনি কি কিছু আইডিয়া দিতে পারবেন আমাদের শ্রোতাদের, যে কিরকম বিশেষ পূজা করা যেতে পারে বা কোন মন্ত্র জপ করলে বিবাহ জীবনে শুভ ফল পাওয়া যেতে পারে? দেখুন, শিবরাত্রি যেটা আমরা হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে মহাশিবরাত্রি হচ্ছে ভগবান শিব দেবী পার্বতীকে যেদিন বিয়ে করেছিলেন। ঠিক হুম। আছে? যেখানে শিব শক্তির মিলন হয়েছিল। তো এটা তো একটা খুবই মঙ্গলময় মুহূর্ত, হুম। এবং এই মুহূর্তটাতে অবিবাহিত ছেলেরা মেয়েরা বা ধরুন বিবাহিত ছেলেরা মেয়েরা সবাই, বাচ্চা বুড়ো সবাই মঙ্গল কামনার্থে, শুভ দিনের জন্যে, তার ভাগ্যের ভালোর জন্যে পুজো করে থাকেন। হুম। তো আপনি যেটা স্পেসিফিকলি বললেন যে শিবরাত্রি, অবিবাহিত ভাই বোনরা আমাদের যারা রয়েছেন হুম। তারা তাদের ভালো জীবন সঙ্গিনী পাওয়ার জন্যে কিভাবে পুজো করবেন। দেখুন, শিবরাত্রির পুজোর তো কিছু নিয়ম বিধি রয়েছে। এখানে শুধু বাবা মানে বাবা মহাদেবকে জল ঢাললে তো চলবে না। তো একটু আমাদেরকে কষ্ট করতে হবে ভালো স্পাউস পেতে গেলে। আচ্ছা। তো তো সে হ্যাঁ, হ্যাঁ। তো সেখানে শিব এবং পার্বতী উভয়কেই পুজো করতে হয়। শিব পার্বতী নর্মাল যেমনি পুজো আমরা করি, শিব পার্বতীর নর্মাল পুজো করতে হয়। কারণ শিব আর মানে মহাশিবরাত্রির মূল ইয়েই প্রতিপাদ্যই হচ্ছে শিব পার্বতীর বিবাহ। কাজেই যেভাবে আমরা আমাদের জীবন সঙ্গী খুঁজে থাকি, তো সেই অর্থেই আমরা কিন্তু শিব পুজো করব। এবার আপনাকে কয়েকটা
জিনিস বলি, শিবের পুজোর জন্য যা যা লাগে আমাদের, গঙ্গা জল লাগে, হুম। লবঙ্গ লাগে, বেলপাতা, কালো মরিচ, তারপরে হুম। দুধ, হুম। চন্দন, দই, মধু, হ্যাঁ, ঘি লাগবে, চিনি লাগবে, আর হচ্ছে কিছু মিস করছি কিনা, অপরাজিতা ফুল লাগবে, তারপরে আরেকটা আমাদের যেটাকে আমরা ওই কাঁটা ফল, যেটা ধুত্র ফুল, ঠিক আছে, আর যেটা ফল যেটাকে আমরা মান্দার ফলও বলি, ওটা লাগবে। হ্যাঁ, এই প্রতিটা জিনিস সুন্দর করে উপকরণ হিসাবে সাজিয়ে গঙ্গা জল দুধ মিশিয়ে যা যা আমি ইয়েগুলো বললাম, ইনগ্রিডিয়েন্টস গুলো বললাম, প্রতিটা জিনিস ঠিকঠাক মতন ব্যবহার করে বাবার মাথায় যদি প্রত্যেকটা প্রহর অনুযায়ী আমরা জল ঢালতে পারি এবং শুদ্ধ মন্ত্রোচ্চারণ করতে পারি এবং মা পার্বতীকেও একাধারে পুজো করতে পারি, তো সেক্ষেত্রে মনে হয় খুব ভালো একটা ফল আমরা এই মহাশিবরাত্রিতে পেতে পারি। তবে একটা কথা আমি বলবো যে হুম। ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য, হ্যাঁ, শিবরাত্রি তো একটা খুব বড় ভূমিকা পালন করে, হুম। কিন্তু আমরা সারা বছর যদি কিছু কিছু জিনিস নিয়ম মেনে চলি, তাহলে দেখা যায় যে জীবনের লাইফ পার্টনার আমাদের ভালো আসে এবং ধরুন সংসার সাস্টেনেবলও হয়। কারণ আজকের দিনে আমার মনে হয় ভালো বিয়ে, ভালো জীবন সঙ্গীত থেকেও একটা ভালো সম্পর্ককে টেনে নিয়ে যাওয়া ভালোভাবে, এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। চারিদিকে যা দেখছি, আমারও প্রচুর ক্লায়েন্ট আসেন যে প্রবলেমেটিক বিয়ে, প্রবলেমেটিক বিবাহ। তো এই শুধু শিবরাত্রি নিয়ে তো আমরা আলোচনা করছি বা করব, তো তার থেকেও বড় হচ্ছে আমরা কিভাবে আমাদের সঠিক জীবন সঙ্গী নির্বাচন করব এবং তাকে নিয়ে কিভাবে সুষ্ঠু মতে সুন্দর করে সংসারটাকে লেন্দি করব, মানে সংসার জীবনকে। তো এটা আমার মনে হয় অনেকটা বেশি দরকারি, প্রয়োজনীয়, এবং তখনই প্রয়োজন পড়ে হচ্ছে আমাদের মতন জ্যোতিষাচার্য যারা অ্যাস্ট্রোলজি করছেন তাদেরকে। একটা কথা জানতে চাই, আপনি বললেন যে শিবরাত্রিতে যে প্রসেস গুলো মেনটেন করে যদি প্রতি প্রহরে জল ঢালতে পারি বাবার মাথায়, তাহলে একটা চান্স থাকে যে আমরা একটা ভালো সঙ্গিনী বা ভালো সঙ্গী পেতে হুম পারি। তো হুম হুম আপনি হুম যদি আমাকে একটা জিনিস বলতে পারেন যে শিবরাত্রির রাতে মহাদেবের কাছে প্রার্থনার জন্য কোন প্রহরটা থেকে জল ঢালাটা শুরু করলে বেটার হবে? মানে এটা কোনো পার্টিকুলার কোনো টাইম বাউন্ডেশন আছে বা এই পার্টিকুলার দেখুন, টাইমের মধ্যে থেকে? টাইমিংটা কিন্তু আমরা পঞ্জিকা দেখেই পেয়ে যাব, আমি তবু বলছি, আমাদের যে পঞ্জিকা থাকে সেখানেই পেয়ে যাব। তবু আমি বলছি, প্রথম প্রহর হচ্ছে 6:23 সন্ধেবেলা, আচ্ছা। সেখান থেকে 9:30 পর্যন্ত আমাদের হুম। কিন্তু প্রথম প্রহর আছে। তো সেখানে আমরা দুধ দিয়ে স্নান করাতে পারি। দ্বিতীয় প্রহর আসছে 26শে ফেব্রুয়ারি রাত 9:30 থেকে 12:40, মানে AM, ভোর 12:40। আচ্ছা। হুম। আর 27শে ফেব্রুয়ারি আসছে তৃতীয় প্রহর, যেটাকে আমরা কিনা প্রথমটা আমরা দুধ দিয়ে স্নান করাবো, দ্বিতীয়টা আমরা স্নান করাতে পারি আমরা দুধের সাথে যদি একটু দই দিতে পারি, একটু গঙ্গা জল দিতে পারি, ঠিক আছে, সবটাই কিন্তু দুধের সঙ্গে চলছে, ঠিক আচ্ছা। আছে। আচ্ছা, তৃতীয় প্রহরে আমাদের আসছে 12:40, মানে 12:40 রাত, 12:40, যেটাকে আমরা AM বলছি, আর চলছে 3:40 ভোর পর্যন্ত। সেখানে আমরা দুধের সাথে ঘি মেশাবো, কর্পূর মেশাবো, লবঙ্গ মেশাবো। আর হচ্ছে তারপরে চলছে আমাদের 27শে ফেব্রুয়ারি চলছে চতুর্থ প্রহর, সেখানে কিন্তু আমরা মধু দিয়ে করব আচ্ছা। দুধের সাথে, ঠিক আছে। 3:40 থেকে থাকছে 6:56 AM, দুটোই কিন্তু ভোর 3টে থেকে 6:56 পর্যন্ত। আচ্ছা। আমি একটা জিনিস জানতে চাই, আপনি যে প্রহরে এই প্রসেস গুলো মেনটেন করবার জন্য বললেন এই মুহূর্তে, হুম তো হুম প্রত্যেকটা হুম প্রহরে যখন ধরুন বাবার মাথায় জল ঢালতে হচ্ছে বা দুধ ঢালতে হচ্ছে, প্রতিবারে কি যারা মেনটেন করতে চলেছে তাদেরকে কি পুরো শুদ্ধ হতে হবে? মানে প্রতিবারে কি আমরা যেহেতু দৈনন্দিন জীবনে আজকালকার দিনে অফিস থাকে, কাজ থাকে, সেইসব মধ্যে থাকাকালীন তো সবসময় তো স্নান করে করাটা হয়ে ওঠে না। তো এটা কি একদম ম্যান্ডেটরি যে করতেই হবে, মানে প্রতিবারই স্নান করে আমাদেরকে দিতে হবে, না জাস্ট একটা মাথায় গঙ্গা জল ছিটে জাস্ট নাম কা বাস্তা করলেই হয়ে যাবে? দেখুন,
এখানে আমি বলবো দেবাদিদেব মহাদেব কিন্তু খুব অল্প জিনিসে তুষ্ট। এখানেই আমরা কিন্তু বাবার আশীর্বাদ সবসময় পেয়ে যাই, খুব খুব সামান্য কিছু জিনিসে। তো আমাদের বৈদিক শাস্ত্র বা বৈদিক অ্যাস্ট্রোলজিতে এরকম কোনো বিধান লেখা নেই যে আপনি মানে প্রচন্ড শুদ্ধাচার পালন করবেন। আপনি জানবেন পুজোর থেকেও বেশি প্রয়োজনীয়তা প্রার্থনা। আপনি যখন আপনার মনকে একাগ্র করে প্রার্থনা করছেন, তখন তার মানে বিস্তারটা অনেক বেশি, অনেকটা আসে। হুম। যখন আচ্ছা। আপনি পুজোর থেকেও বেশি, ধরুন আপনি যখন ভোরবেলা আপনি 3টে সময় যখন উঠে আপনি মাথায় জল ঢালছেন, তো তখন তো মানে স্নান করাটা হুম। অ্যাবসার্ড ব্যাপার। আপনি কেন করবেন স্নান? সবার আগে আপনাকে তো সেন্স ব্যবহার করতে হবে। আপনি কেন স্নান করবেন? আপনি তো সকালে একবার শুদ্ধ হয়েছেন। আপনি চাইলে অবশ্যই বস্ত্র, আপনি ভালো বস্ত্র পরিধান করতে পারেন। এক্ষেত্রে আমি বলবো আপনি আম আমাদের যেটা জাফরান রং বা গেরুয়া কালার, যেটা বাবার হুম। সাথে চলে, সেই রঙের বস্ত্র আপনি পরিধান করে ছেলে বা মেয়ে উভয়েই, ঠিক আছে? একটু নীলকণ্ঠ ফুল দেবেন, যা 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 ধূত্র ফুল, ভাট ফুল যেগুলো বাবা পছন্দ করেন। তো হুম। সেই ফুল দিয়ে শুদ্ধাচারে, শুদ্ধ মনে, একাগ্র চিত্তে বাবাকে স্মরণ করে এবং মা পার্বতীকে স্মরণ করে যদি মাথায় জল ঢালেন, অবশ্যই আপনার মনস্কামনা আপনি যা চাইছেন 100 ভাগ পূর্ণ হবে। শিবরাত্রিতে পুজো করার টাইমে কি কোনো পার্টিকুলার কালার আছে, মানে সেই পার্টিকুলার কালারটা পরেই আমাদের যদি পুজোটা করা হয় তাহলে আরেক মানে ভালো ফল পাওয়া যেতে পারে? হ্যাঁ, আমি বলবো এখানে আপনি যদি জাফরান কালার বা গেরুয়া কালারের পরেন, কারণ বৈরাগ্যকে তো সিগনিফাই করে এই কালারটা। আর বাবা যেহেতু মানে সেই পথেরই পথিক, তো সেই জন্য আমরা বাবাকে যখন আরাধনা করব তখন আমি আমি বলবো যে আপনি গেরুয়া কালার, গেরুয়া বসন পরে আপনি অবশ্যই করতে পারেন। আচ্ছা। শুধু আহ, শিবরাত্রির জন্য কিন্তু বললাম এটা। হুম। সেটা বুঝতে পারছি। আমি এবারে আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যেহেতু আপনি অ্যাস্ট্রোলজার, বলুন। এবং একটা জিনিস আমরা সবাই জানি যে শুধু শিবরাত্রিতে পুজো করলে, নিজেকে কঠোরভাবে প্রার্থনা করলেও আমাদের ভাগ্যের সাথে কখনো কখনো সেই কামনা অনুযায়ী জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গী আমরা পেয়ে উঠি না। সেটার হুম উপর হুম নানা রকম হুম জিনিস ডিপেন্ড করে, এবং আপনি যেহেতু হুম হুম অ্যাস্ট্রোলজার, আমি হুম একটা জিনিস জানতে চাই। যেহেতু হুম 2025 সাল, যেটা হুম হুম সবাই জানে যে এটা মঙ্গলের বছর, তো এখানে হুম অনেক জনের একটা, নাম্বার 9। ইয়েস, হুম তো এখানে অনেকজনের একটা ধারণা আছে যে মানে মাঙ্গলিক দোষ থাকলে বিয়েতে নাকি হুম সমস্যা হয় বা সম্পর্কে অনেক রকম সমস্যা শুরু হয়ে যায়। তো হুম আপনি হুম যদি একটু এলাবোরেটলি আমাদের ভিউয়ার্স বা আমাদের অডিয়েন্সকে যদি একটু জানান যে মাঙ্গলিক দোষটা কি, এবং এটি কারো জীবনে কি রকম ভাবে প্রভাবিত করে। হ্যাঁ, বলবো অবশ্যই। মাঙ্গলিক দোষ, দেখুন মাঙ্গলিক দোষ নিয়ে আমাদের প্রচুর নানান রকম আমি দেখেছি মানুষের মধ্যে নানান দ্বিচারিতা আছে, কনফিউশন আছে যে মাঙ্গলিক দোষটা কি, কিসের জন্য কি প্রবলেম হয়, আমি বলবো নিশ্চয়ই। মাঙ্গলিক ব্যাপারটা একটুখানি আমি বোঝাই প্রথমত। হুম। দেখুন মাঙ্গলিক, একটি ছেলে বা একটি মেয়ে যদি মাঙ্গলিক হয় সেটা কোনো খারাপ দিক বা সেটা হলে খুব খারাপ কিছু হয়ে যাবে, বা তার প্রচন্ড প্রবলেম হবে বা তার থেকে বেরোনোর কোনো রেমেডি নেই, এই জিনিসগুলো ধারণাগুলো প্রথমত আমাদেরকে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমার একটা প্রশ্ন আছে, এই মাঙ্গলিক হ্যাঁ হলে কি বলুন। সাধারণত পয়সা কড়ির দিকে বা আর্থিক দিক থেকে কি কোনো রকম সমস্যা আসতে পারে? মানে ধরুন, যে আহ, ছেলে বা মেয়ে আছে, সে হুম হুম ধরুন বিয়ে করেনি বা কোনো সম্পর্কেও নেই, তো তার হুম হুম। জব লাইফে বা ক্যারিয়ারে কোনো রকম সমস্যা আসতে পারে মাঙ্গলিক থাকলে? দেখুন আপনাকে যেটা আমি বললাম, হুম। মাঙ্গলিক দোষ হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনার জন্মছকে হুম। আপনার বিভিন্ন ভাব, মানে আমাদের তো 12টা ভাব আছে, হুম। ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস, সিক্সথ হাউস, সেভেন্থ হাউস, এইথ হাউস, নাইন্থ, টেন্থ, 11, 12, এই হুম। 12টা ভাবের কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা কাজ। এক একটা ভাবের এক এক ধরনের ক্যারেক্টারিস্টিক, এক এক ধরনের কাজ। তো এই মাঙ্গলিকের জন্য বিশেষ কয়েকটা ভাব এফেক্টেড হয় এবং তার সাথে সাথে আপনার জীবনে কিছু কিছু পরিবর্তন, কিছু কিছু স্ট্রাগল এইগুলো আসে। কিন্তু আপনি যখন আপনার বার্থ চার্ট বা আপনার জন্মকুণ্ডলী সঠিকভাবে বিচার করবেন, তখন আপনি দেখতে পাবেন যে আপনার বার্থ চার্টে এমন কিছু কিছু বিষয় আছে যেইগুলোকে আপনার
সেই প্রবলেমগুলোকে সলভ করা দরকার। তার সাথে সাথে যদি মাঙ্গলিক দোষ আসে তখন সেটা নিয়ে বিচার্য আলোচনা করা যেতে পারে, এবং সেইখান থেকে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন সেগুলো আমরা আলোচনা করতে পারি। কিন্তু তার মানে এই নয় যে আপনি শুধু ডুবেই গেলেন, আপনি পরিত্রাণ পেলেন না। তো এটা নিয়ে আমি বলবো, দেখুন মাঙ্গলিক দোষ হচ্ছে মঙ্গলের প্রভাব যে সমস্ত লগ্ন রাশিতে হুম। পড়ে। লগ্ন রাশি বলতে কি আমরা দু রকমের বুঝি, এক হচ্ছে লগ্ন রাশি আর এক হচ্ছে চন্দ্র রাশি। মানে রাশি বলতে আমরা দু রকম বুঝি, এক হচ্ছে চন্দ্র রাশি, এক হচ্ছে লগ্ন রাশি। হুম। লগ্ন মানে আপনি যে মুহূর্তে পৃথিবীতে এলেন, আপনি আপনার দেহ, আপনার সম্পূর্ণ দেহ, এটা হচ্ছে আচ্ছা। আপনার লগ্ন। আর চন্দ্র আপনার যেই রাশিতে থাকছে সেটা হচ্ছে আপনার ক্যারেক্টারিস্টিক্স, আপনার স্বভাব, আপনার গুণ, আপনার সবকিছুকে বোঝাচ্ছে যে আপনি কেমন। আচ্ছা। তো আমরা লগ্ন রাশি ধরে, ধরুন কোনো জাতক বা জাতিকার যে লগ্ন হবে সেখান থেকে প্রথম ঘর, চতুর্থ ঘর, সপ্তম ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর মানে 12তম ঘর, এই সমস্ত জায়গায় মঙ্গল অধিষ্ঠান করলে আমরা তাকে মাঙ্গলিক বলে থাকি। যেহেতু মঙ্গল হচ্ছে কিনা একটা মানে ফায়ারি এলিমেন্ট থাকে মঙ্গলের মধ্যে, তো সেই হেতু আপনার যার এরকম মাঙ্গলিক রয়েছে যে জন্মছকগতভাবে, তার একটু স্বভাবতই আহ, একটু রাগ বেশি হবে, stubborn হবে, অ্যাগ্রেশন থাকবে, মানে সে কখনোই কারুর তলায় থাকতে পারবে না, তার একটু বসিং নেচার হবে, এবং আলাদা আলাদা লগ্ন ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে এগুলো বাড়বে। তো এর জন্যে অনেক মানে রেমেডিস রয়েছে। যেমন আমি বলি, হুম। জ্যোতিষশাস্ত্রে না সূর্য, শনি আর রাহুকে বিচ্ছিন্নতার গ্রহ বলে, হুম। অন্যদিকে মঙ্গলকে মরণাত্মক প্রভাবযুক্ত গ্রহ বলছি আমরা। তো সেই মঙ্গল যখন এই হাউসগুলোতে থাকছে তখন আমরা তাদেরকে মাঙ্গলিক বলছি। এবার আসি আমরা 4th হাউসে যদি মঙ্গল থাকে তাহলে তার কি হয়। 4th হাউসকে যদিও বা আমরা আংশিক মাঙ্গলিক বলে ধরি, সম্পূর্ণ মাঙ্গলিক বলি না, তবুও বলছি। দেখুন, কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাকে বিভিন্ন জায়গায়, তার মানসিক বা ধরুন তার জীবনে হ্যাপিনেস একটু প্রবলেম হতে পারে, চ্যালেঞ্জেস লাইফে আসবে প্রচুর। তারপর ধরুন যাদের সপ্তম হাউসে, 7th হাউসকে আমরা বিয়েরই হাউস ধরি, যোগাযোগের জায়গা, বিয়ের হুম। জায়গা। তো সেখানে যদি আমাদের মঙ্গল চলে আসে তাহলে আমাদের দাম্পত্য সমস্যা আসে ওখান থেকে, যোগাযোগের সমস্যা তো আসেই। দেখবেন তাদের লাইফে ফ্রেন্ড সার্কেল খুব কম, যাদের কিনা 7th হাউসে, তারা কোনোদিন কিন্তু দেখবেন কোনো মানে জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে পারবে না। আপনি 100 ভাগ মিলিয়ে নেবেন, যারা 7th হাউসের দিক থেকে মাঙ্গলিক আছে তাদের দেখবেন কোনোদিন পার্টনারশিপ হবে না। কোনো পার্টনারশিপ কাজ যদি জোর করে করে, সে মানে একদম কোর্ট কাচারি পর্যন্ত চলে যাবে, কোনোদিন করতে পারবে না। দেখবেন তাদের অফিসে মানে অফিস সার্কেলে তাদের কিন্তু তাদের বসের সাথে বনছে না, তারা কোনোদিনই তার উপরে বসিং পছন্দ করবে না। হুম। এবার ধরুন যাদের অষ্টমে আছে মঙ্গল, তাদের কিন্তু তাদের মেইনলি দাম্পত্য প্রবলেম হয়। শ্বশুর বাড়িতে কিন্তু নানান রকম প্রবলেমে দেখবেন আপনি, যাদের মানে কোনো কারণ ছাড়াই আমরা দেখি যে শ্বশুর বাড়িতে বিভিন্ন রকম কলহ চলছে। তার মানে এই নয় যে প্রত্যেকটা শ্বশুর বাড়িতে যাদের প্রবলেম তাদের সবারই অষ্টমে মঙ্গল বসে রয়েছে, তা নয়। আমরা কিন্তু জ্যোতিষ কিন্তু আপনাকে একদম সঠিক চুল চেরা বিচার করিয়ে দেয়। আপনি যদি বিচার ভালো যিনি করতে পারবেন, সঠিক বিচার করতে পারবেন, তার কাছে যদি আপনি যান তাহলে হুম। আপনি দেখবেন আপনি সঠিক এক্সাক্ট বিচার পেয়েছেন। কারণ জ্যোতিষ হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রাচীনতম একটা বিদ্যা। সেই বিদ্যাকে আজকে ফলো করে বিদেশিরা আমাদের এখান থেকে নিয়ে গিয়ে বিদেশিরা চর্চা করছে বৈদিক জ্যোতিষ। আমাদের দেশে যেরকম বৈদিক জ্যোতিষ বহুল প্রচলিত, বিদেশেও প্রচন্ড অগ্রগণ্যতা পেয়েছে বৈদিক জ্যোতিষ, ওরা আমাদের থেকেই নিয়েছে। তো হুম। এই শাস্ত্রের মধ্যে 100 ভাগ সঠিক প্রেডিকশন করা যেতে পারে যদি সে প্রেডিকশন করতে জানে, অবশ্যই প্রফেশনাল অ্যাস্ট্রোলজার। আচ্ছা, আমি একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। যেহেতু আপনি অ্যাস্ট্রোলজি নিয়ে যথেষ্ট আপনার জ্ঞান রয়েছে, এবং এই কথাটা যখন মঙ্গলের উঠে আসছে, তো হুম হুম আপনি যেমন বললেন যে মঙ্গলের প্রভাবে যে জাতক বা জাতিকা আছে, সে অনেকটা ডমিনেটিং হয়ে পড়ে।
মানে সে কারোর আন্ডারে থাকবে না, তো সেখানে সে এরকম। ডমিনেটিং হয়ে যাবে, হ্যাঁ। হুম। তো হুম। সেই রকম কিছু রাশি আছে, যেমন ধরুন সিংহ। সিংহ, আমি যতদূর জানি যে ওরা একটু ডমিনেটিং বা মানে কারো আন্ডারে থাকাটা পছন্দ করে না। তো তাদের ক্ষেত্রে এটার এফেক্টটা কি একটু বেশি পড়বে? দেখুন, চন্দ্র রাশিগত ভাবে মানে স্বভাবগত ভাবে যারা একটু অ্যাগ্রেশন বেশি বা ডমিনেট একটু বেশি করে, তারা যদি মাঙ্গলিক হয় স্বাভাবিকভাবে একটু বেশি তাদের উপর পড়বে, একটু বেশিই পড়বে তাদের উপরে। এবং এবার আমরা কি করি, এবার আমরা যখন জোটক বিচার করি, আমরা হুম, যখন বিবাহ হবার সময় যখন আমরা জন্মছক বিচার করি, তখন আমরা দেখি যে জাতক মাঙ্গলিক কিনা। তো জাতক যদি মাঙ্গলিক হয়, এই ধরনের সমস্যা কিন্তু অনেকটাই আমরা কাটিয়ে উঠতে পারি, অনেকটা। কিন্তু এটা যদি জাতিকা এবং হয়? হ্যাঁ, জাতক জাতিকা দুজনেই যদি আমরা মানে মাঙ্গলিক দুজনকেই পাই, তাহলে কিন্তু অনেকটাই সমস্যা আহ, কম হয়। আর আচ্ছা। তারপর ধরুন আমরা যখন নবতারা বিচার করি, মানে যেটা আমাদের লাগে, আমরা যখন মানে দুজনের জন্মছক বিচার করছি বা হুম, মিলাচ্ছি, যেটাকে জোটক বিচার বলে, তখন হুম, নবতারা বিচারে যদি আমরা দেখি যে হ্যাঁ, মেন মেন জায়গাগুলো ঠিক আছে, আমাদের মিলে যাচ্ছে, আমাদের মানে নবতারা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা জাতক এবং জাতিকার ওই মানে জন্মকুণ্ডলী দিয়ে বা জন্মছক দিয়ে মেলাই, যে তাদের শত্রুতা কত পার্সেন্ট, তাদের মিত্রতা কত পার্সেন্ট, তাদের সম্পদ কত পার্সেন্ট, তাদের অসুস্থতা কত পার্সেন্ট। ঠিক এইভাবে পয়েন্ট টু পয়েন্ট যখন আমরা মেলাই, অঙ্কের মতন একদম মিলিয়ে 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 দেখা যাচ্ছে যে তাদের ভালোর দিকটাই বেশি, তখন আমরা এক কথায় রাজি হয়ে যাই যে না না না, এ তো একদম ভালো। হতে পারে সে মাঙ্গলিক প্রবলেমের ঊর্ধ্বে উঠে গেল, একে 100% বিয়ে দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। আবার যখন আমরা দেখি এটা সে মাঙ্গলিক মাঙ্গলিক দুজনেই হলো, নবতারায় মিললো না, হুম, বা তাদের দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে কি বলবো, হুম। শত্রুতাটা বেশি হয়ে যাচ্ছে, সম্পদ মিত্রতা কম হয়ে যাচ্ছে, তো তখন আমরা কিন্তু সেই বিবাহের জোটককে আমরা কিন্তু সম্পূর্ণভাবে নাকচ করে দিই যে না, এই বিবাহ কিন্তু টিকতে পারে না, আর এই বিবাহ টিকবে না, এরম বিবাহ টিকবে না। এ তো আমাদের মানে কি বলবো, আমাদের চারিদিকে এই ধরনের ঘটনা প্রচুর আছে, যে তারা হয়তো তখনকার মতন করে মনে করেছেন যে না, আমরা যখন নিজেরা চিন্তা করেছি বিয়ে করবো, আমাদের বিয়ে টিকে যাবে। কিন্তু আমরা যখন জ্যোতিষরা তাদের জন্মছক নিয়ে বসি, তখন আমরা আরামসে বলে দিতে পারি দ্বিতীয় ঘর থেকে, মানে লগ্ন থেকে দ্বিতীয় ঘর আমাদের দ্বিতীয় বিবাহ আসে, দ্বিতীয় বিবাহের স্থান আমরা দেখেই বলে দিতে পারবো যে এই দ্বিতীয় বিবাহ আছে কিনা, কবে এদের ডিভোর্স হতে চলেছে বা আদেও হবে কিনা, বা কোন দিন হবে, সব বলে দিতে পারবো। তো আচ্ছা, কাজেই বলুন। আমি একটা জিনিস জানতে চাই। এই মাঙ্গলিক দোষ যাদের রয়েছে, তার হুম অনেকেই হুম বলে থাকে যে বিয়ের আগে যদি কলা গাছের সাথে বিয়ে দেওয়া হয়, বা আমি নিজেও মাঙ্গলিক আছি। তো আমার হুম হুম একটা বন্ধু ছিল, সে আমার জন্য বগলামুখীর নবগ্রহ একটা পুজো করে দিয়েছিল। তো এগুলোতে হুম আলটিমেটলি প্রতিকার কি পাওয়া যায় যদি এটা পাওয়া জন্মছকে না যায়, থাকে? প্রতিকার পাওয়া যায়। মাঙ্গলিক দোষের পুজো আছে, মাঙ্গলিক দোষের যজ্ঞ আছে, এবং বৈধব্য যজ্ঞ যদি থাকে, আমি আপনাকে একটা কথা বলি। হুম, আমাদেরই মানে একটা মানে একটা মানে ইয়েতে একটা ঘটনাচক্রে আমরা জানতে পারি যে মানে এক মহিলা এসেছিলেন একজনের কাছে, হুম। তার বার্থ চার্ট দেখাতে, তার স্বামী মারা গেছেন, পরপর 3টে বিয়ে করেছেন, 3টে স্বামী মারা গেছেন, আচ্ছা। 3টে স্বামী মারা গেছেন, ঠিক আছে। তো যার কাছে এসেছিলেন, উনি বিচার করে দেখেছেন যে ওনার মানে ওনার যে হরোস্কোপ, ওনার যে বার্থ চার্ট রয়েছে, হুম, তার থেকেও বড় জায়গা যেটা রয়েছে, ওনার ট্রানজিটে মঙ্গল যখন ট্রানজিট করছে, মানে গোচর করছে যখন, হুম। তো ওই সময়গুলোতে ওনার কিন্তু হাজবেন্ডের প্রবলেম হচ্ছে। মঙ্গলের দশা যখন চলছে, বা মঙ্গল যখন এক্স্যাক্টলি দশা মহাদশার মধ্যে থেকে ট্রানজিট করছে, ওনার প্রত্যেকটা হাজবেন্ড কিন্তু ওইভাবে মারা যাচ্ছে। তো আচ্ছা। এবার আসি যে এই যে জন্ম ছক আমরা বিচার করছি, ন্যাটাল চার্ট বিচার করছি বা লগ্ন চার্ট বিচার করছি আমরা, হুম, সেটা মানে আমি কি কি ভাগ্য বা আমি কি নিয়ে জন্মেছি, সেটাই কিন্তু এনাফ নয়।
বাট আমাদের ডিপেন্ড করবে সম্পূর্ণ ট্রানজিটও কি আছে, গোচরে আমরা কোথা দিয়ে যাচ্ছি। কারণ আপনি বুঝতে পারছেন গোচর প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, ইউনিভার্সের গ্রহ উপগ্রহ চেঞ্জ হচ্ছে, তো নক্ষত্র তো হুম স্থির, তো গ্রহ চেঞ্জ হচ্ছে, তাদের স্থান দেখুন। চন্দ্রের মানে প্রভাবে তো জোয়ার ভাটা হচ্ছে, আমরা সবাই জানি। হুম হুম একদম। হুম। তো যখন চেঞ্জ হচ্ছে, তো যেমন জোয়ার ভাটায় সে প্রভাব বিস্তার করছে, আপনার জীবনে আমার জীবনেও প্রভাব বিস্তার করছে প্রত্যেকটা গ্রহ, এবং তারা কোন নক্ষত্রের দ্বারা তারা আলোকিত হচ্ছে, দ্যাট অলসো ডিপেন্ড। আমি দেখতে পাচ্ছি আমার জন্মছকে বা ধরুন কারুর জন্মছকে খুব ভালো ভালো জায়গা, ভালো ভালো জিনিস বসে রয়েছে, কিন্তু আমি তখনই তাকে প্রশ্ন করব তাদের পাশে পাশে নক্ষত্রগুলো কি রয়েছে, মানে গ্রহের পাশে পাশে নক্ষত্রগুলো কি রয়েছে। আমি দেখতে পাচ্ছি একটা ভালো গ্রহের সাথে খুব খারাপ তার অপোজিট নক্ষত্র বসে রয়েছে। হুম তো সেই নক্ষত্র বসে থাকলে খুব স্বাভাবিক না। আপনি ধরুন আপনার বাড়িতে আছেন, কিন্তু আপনার বাড়িতে আরো একটা এমন মানুষ আছে যে আপনাকে প্রচন্ড মানে আহ, ইরিটেট দমিয়ে করে দিচ্ছে। রাখতে চায়, অপমানিত করতে চায়, আপনি তার সাথে থাকলে ভালো থাকবেন? একদমই না। আমি দেখতে পাচ্ছি আপনার বাড়িটা দোতলা বাড়ি, খুব সুন্দর শৌখিন বাড়ি করেছেন, আপনার পেটে অন্ন আছে, আপনার খুব ভালো জীবনযাত্রার রসদ আছে আপনার, কিন্তু আপনার বাড়িতে এমন একটা লোক আছে যে প্রতিনিয়ত আপনাকে গালিগালাজ করে। আপনি বলুন আপনি ভালো থাকবেন? একদমই না। কোনোদিন ভালো থাকবেন না একদম। এই একই আমরা লজিকে যেটা করি, যে আমরা সবসময় নক্ষত্র বিচার করি, যে আপনার মানে জন্মছকে যে গ্রহ যেভাবে বসে রইলো, সেই ভাবটার সাথে নক্ষত্র সে কি পেয়েছে। যদি মিত্র নক্ষত্র থাকে, ধরুন আপনি একটা ভালো জায়গায় আছেন এবং আপনার সাথে যে আছে সে আপনাকে সবসময় ইন্সপায়ার করে চলেছে, ইটস ভেরি অবভিয়াস যে আপনি খুব ভালো লাইফ লিড করবেন। বা হুম ধরুন আপনার বাড়িতে যার থাকার কথা, আপনার মা ধরুন, আপনার আহ, আমরা বলি মায়ের থেকে বড় গুরু, বাবার থেকে বড় গুরু তো কেউ হয় না। আপনার মা বাবা অন্য বাড়িতে গিয়ে বসে রয়েছে, আপনি আছেন আপনার বাড়িতে, কিন্তু আপনার মা বাবা আছে অন্য বাড়িতে। তো আপনার যে বাৎসল্যটা বা আপনার যেটা পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছে অন্য সন্তান, মানে অন্য কারুর বাচ্চা, কারণ আপনার বাবা মা অন্য বাড়িতে বসে রয়েছে। হুম। বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি? তো ঠিক সেইভাবেই আমরা ভাগ্য বিচার করে থাকি বা হরোস্কোপ বিচার করে থাকি। প্রতিটা পয়েন্টই খুব ভাইটাল, প্রতিটা পয়েন্টই আপনাকে মানে যুক্তি দিয়ে বললাম, যে একটাও ফেলে দেওয়ার মতন কথা না। এবং ট্রানজিট। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইছি, অনেকজনের কাছেই দেখেছি জিনিসটা খুব একটা ক্লিয়ার নয়, যেহেতু যারা আমাদের ভিউয়ার্স আছে সবাই তো আর অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে নয়, তো হুম তাদেরকে বোঝার জন্য এই যে হুম হুম অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী যারা আছেন তারা বলে থাকেন হুম যে হুম দশা, অন্তর্দশা, মহাদশা, হুম। এইগুলোর মানে ডেফিনেশনটা বা একটুখানি এটার সংজ্ঞাটা কি আছে একটু যদি আমাদেরকে ডিটেলসে বলেন। ধরুন এবার আমি আপনাকে বলি, আপনার আমরা যখন জন্মছক দেখি তখন সবার আগে শুভ গ্রহগুলো, কতগুলো ভাইটাল গ্রহ যেগুলো আমাদের লাইফে খুব বড় ভূমিকা পালন করে, সেই হুম ভাইটাল গ্রহগুলো কোথায় কোথায় বসে আছে আমরা দেখি। হ্যাঁ, হুম যেমন ধরুন বৃহস্পতি, দেবগুরু হুম বৃহস্পতি, উনি কোথায় বসে আছেন? দ্বাদশে যার বৃহস্পতি মারাত্মক মিথ্যা কথা বলে, চিটিংবাজ, 500 ভাগ সত্যি কথা আমি মানে লিখে দেব। হ্যাঁ, দ্বাদশে যার বৃহস্পতি বসে রয়েছে, তো হুম, তো এবার আম, এবারে হয়তো অনেকেই বলবেন যে আমার দ্বাদশে বৃহস্পতি, কিন্তু তিনি নিজেকে একটু জিজ্ঞেস করে দেখবেন যে উনি কত ভাগ সত্যি কথা বলেন। আর বৃহস্পতির উপর রাহুর খারাপ দৃষ্টি পড়লে তো দেখতেই হবে না। যাই হোক, এবার আমরা দেখি বৃহস্পতি, তারপরে বুধ, হুম তারপরে ধরুন স্যাটার্ন, শনি, হুম এইগুলো কোন কোন ভাব পেয়েছে। ধরুন বৃহস্পতি আপনার জন্মছকে, আপনার নেটাল চার্টে খুব ভালো জায়গায় বৃহস্পতি আছে, হয় 1, 5, 9-তে আছে, বা ধরুন দশমে আপনার কর্মস্থানে বৃহস্পতি বসে রয়েছে, হুম ভালো জায়গায় বসে রয়েছে। তো এইবারে যেটা আপনি বলবেন, দশা মহাদশার কথা বলবেন, যে বললেন, যে এইবার দেখা যাবে যে আপনার যদি শুভ গ্রহ শুভ জায়গায় বসে থাকে, তাহলে আমি সবসময় তাকে বলবো যে সেই গ্রহের যে দশা বা মহাদশা বা প্রত্যন্তর দশা চলছে বা মহাদশা চলছে, যে সময়টাতে চলবে সেই সময়টাতে কিন্তু খুব ভালো ফল পাবে। দশা মহাদশা রিপ্রেজেন্ট করছে ট্রানজিট, আচ্ছা মানে গোচর। আচ্ছা। ঠিক আছে,
দশা মহাদশা মানে ইয়ে করছে, যে গোচর নির্ধারণ করছে বা ট্রানজিটকে নির্ধারণ করছে, হুম যে আপনার মানে সেই সময়ে আপনার ধরুন আপনার বার্থ চার্টে বৃহস্পতি ভালো জায়গায় আছে, এবার ওই ট্রানজিটের সময় যখন বৃহস্পতি আসবে আপনার মহাদশাতে বা দশাতে, তখনও আপনাকে কিন্তু ধরুন 2 বছর কি 2.5 বছর বৃহস্পতির মহাদশাতে চলবে, ওই 2 বছর 2.5 বছরে আপনাকে যা দিয়ে যাবে ওটা নিয়ে আপনি সারা লাইফ ব্যবসা বা আপনি যেটা নিয়ে চলবেন ওইটার ব্যাকআপ দিয়ে দেবে আপনাকে। আচ্ছা হ্যাঁ, আবার ধরুন আমি বলবো যে আপনি শুধু মানে কোনো ট্রানজিটের উপর নির্ভর করে আপনি কিন্তু ডিসাইড করতে পারবেন না, কারণ আপনার নেটাল চার্টে যদি দেখা যায় যে বৃহস্পতি খারাপ জায়গায় বসে রয়েছে, দ্বাদশে বসে রয়েছে, ঠিক আছে, সে হুম ভীষণ ব্যয় করাচ্ছে, বা ধরুন এমন মানে 6, 8, 12-র মধ্যে কোথাও বসে রয়েছে, তো দেখা যাচ্ছে যে সেখানে আমার দশা মহাদশা ট্রানজিট ভালো থাকলেও আমাকে শুভ ফল দিচ্ছে না, কতটুকু 25%ও দেবে না। কাজেই জন্মছকে যেটা থাকতে হবে ফিক্সড ওটা তো থাকবেই, প্লাস ট্রানজিটকেও থাকতে হবে। আচ্ছা হুম, হুম। আমি আরেকটা জিনিস জানতে চাই, যেহেতু আপনি বলছেন দশা অন্তর্দশা এবং আমাদের সাথে আপনার কথা হলো যে মাঙ্গলিক দোষ নিয়ে, তো আরেকটা দোষও হুম, এখানে আমি শুনে থাকি, সেটা হচ্ছে কালসর্প দোষ। এটা হুম। নাকি যার জীবনে থাকবে তার উপর নাকি অভিশাপ বা বলা চলে একদম অন্ধকার নেমে আসবে। এই কালসর্প দোষটা কি এক্স্যাক্টলি আমাকে একটু যদি ডিটেলসে বলেন। হ্যাঁ, শুনেছি অনেকেরই কালসর্প নিয়ে অনেক রকম দ্বিমত, মানে ভয়ের ব্যাপার রয়েছে যে হুম কালসর্প কাকে বলে বা সেটাতে কি প্রবলেম হয় কি না হয়। তো আমি অবশ্যই কালসর্প নিয়ে একটু আলোচনা করব। দেখুন, কালসর্প যোগ হলো কুণ্ডলিতে এমন একটা অবস্থা যেখানে আপনার আহ রাহু কেতুর ছায়া হিসাবে অনেকগুলো গ্রহ পড়ে যাচ্ছে, মানে রাহু কেতুর ছায়া পড়ছে অনেকগুলো গ্রহতে। যেমন ধরুন বুধ, শুক্র, মঙ্গল, রবি, চন্দ্র এবং বৃহস্পতি এবং শনি। বুধ, শুক্র, মঙ্গল, রবি, চন্দ্র, বৃহস্পতি, শনি রাহু কেতুর ছায়ায় ঢাকা পড়ে। হুম এই 7 গ্রহ যদি একই সরল রেখায় অবস্থান করছে, হ্যাঁ, হুম। এবং তাদের উপরে রাহু কেতুর ছায়া পড়ছে, তখন তাকে পূর্ণ কালসর্প যোগ বলে বা কালসর্প দোষ বলে আমরা কিন্তু বিচার করি। এতে জাতক বা জাতিকার জীবনে কিরকম প্রভাব পড়তে পারে? দেখুন, কালসর্প দোষে তো অনেক রকম প্রভাবই পড়ে। এই কালসর্প যোগের পেছনে রয়েছে রাহু কেতুর ভূমিকা। পুরাণ মতে যে গল্পটা আমরা সবাই জানি, আপনিও জানেন, আমিও জানি, অনেকেই জানে, আবার কিছু মানুষ জানেন না, তাদের উদ্দেশ্যে বলছি যে হুম পুরাণের যে গল্পটা ছিল, যে সমুদ্র মন্থনের সময় যখন আমাদের অমৃত উঠেছিল, তো সেই অমৃত তো দেবতারা পান করেছিলেন এবং গরল দেবাদিদেব মহাদেব পান করেছিলেন, সারা বিশ্বের গরল কণ্ঠে ধারণ করেছিলেন। হুম তো সেই সমুদ্র মন্থনের সময় যিনি আর কি, যাকে আর কি আমাদের বলা হয় যে স্বর্গের কবিরাজ দেব, ধন্বন্তরী দেব, যার হুম পুজোই হচ্ছে অ্যাকচুয়ালি ধনতেরাস, হুম ধনত্রয়োদশী। সেখানে হচ্ছে অরিজিনাল পুজোটা হচ্ছে ধন্বন্তরী দেবের পুজো। কে ধন্বন্তরী দেব? ধন্বন্তরী দেব হচ্ছে যার হাতে অমৃত কুম্ভ ছিল। যখন মন্থন করা হয়েছিল, মানে সমুদ্র মন্থন করে যখন অমৃতটা পাওয়া গেল, সে অমৃত কুম্ভটা ছিল মানে ইয়েটা ওনার হাতে, মানে ধন্বন্তরী দেবের হাতে। আচ্ছা তো হ্যাঁ, সমস্ত দেবতারা যখন মানে একেবারে ব্যগ্র চিত্তে মানে ওয়েট করছিলেন, অপেক্ষা করছিলেন যে কখন অমৃতটা উঠবে, আমরা সবাই পান করব, তখন সরভানু বলে একজন রাক্ষস ছিল, একটি দৈত্য। তো তিনি গিয়েছিলেন একজন মানে সাধুর বেশে, দেবতার বেশে, যাতে করে ওনাকে কেউ চিনতে না পারে। হুম তো উনিও অমৃত পান করতে গিয়েছিলেন, তো উনি অমৃত পান করতে যান এবং মানে দেবতারা তাকে শনাক্ত করে ফেলে যে এ কিন্তু দেবতা নয়, এ কিন্তু দৈত্য, সে কিন্তু সেজে এসেছে। তো তখন মানে আমাদের শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ছেড়ে তার গলা কেটে ফেলেন, ঠিক আছে। আপনি হয়তো দেখেছেন হুম রাহুর কিন্তু মুন্ডু আছে, ধর নেই। হুম হ্যাঁ, আর কেতুর আছে ধর, মুন্ডু নেই। তো ওই যখন আহ
মানে দৈত্যের গলা কাটা হলো, শরভানুর গলা কাটা হলো, মানে শর্ট মানে মাথাটা গিয়ে পড়লো একজন দৈত্যের কুলে। তো সেটাকে প্রতিপালন করলো এবং তাই রাহুকে বলা হয় মানে দৈত্যের ঘরে বড় হয়েছে, আর কেতু বড় হয়েছে একজন সন্ন্যাসীর ঘরে। তাই কেতুকে আমরা বলে থাকি কেতুর নাম্বার যাদের, হুম 7 নাম্বার হচ্ছে কেতুর নাম্বার। তো কেতু হচ্ছে কিন্তু স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার কারক কেতু। তো এই রাহু কেতু অ্যাকচুয়ালি ছায়া গ্রহ। তো এর ছায়ায় যারা আসছে তারা কিন্তু মানে এই গ্রহগুলো যখন এক সমান্তরালে আসছে, আপনাকে যেটা বললাম পূর্ববর্তী, তখন কিন্তু আমরা কালসর্প যোগ বলছি তাকে। আচ্ছা এবার আসি কালসর্প যোগে আমাদের কি ধরনের প্রবলেম হতে পারে। দেখুন, পূর্ণ কালসর্প দোষের আমি কথা বলছি। এটা কিন্তু আমরা অ্যাস্ট্রোলজাররা জন্মছক দেখলে বুঝতে পারি যে তার কালসর্প যোগ আছে কিনা। এতে প্রথম আপনার যেটাকে মানে এফেক্ট করে সেটা হচ্ছে চন্দ্র। পূর্ণ কালসর্প যোগ যাদের থাকে তাদের কিন্তু চন্দ্রতে এফেক্ট হয়। তো চন্দ্র এফেক্ট হলে তাদের মধ্যে কিন্তু প্রচন্ড অস্থিরতা দেখা যায়। দেখবেন সমস্ত কিছুতেই কনসিকুয়েন্স নিয়ে খুব টেনশন করে ফেলে এরা। কি হতে পারে কি হতে পারে, হওয়ার আগেই দেখবেন একটা মানে হাইপার টেনশন ব্যাপার, একটা যেন হাইপার একটা ব্যাপার চলে আসে, খুব অস্থির অস্থির ব্যাপার থাকে। দেখবেন যে কোনো বিষয়ে মানে তারা না কনসেন্ট্রেশন খুব কম করতে পারে। তারা ভাবে মানে তাদের হয়তো জন্মছকে এরম এরম গুণ রয়েছে, তারা কনসেন্ট্রেট করলে তারা বিশাল কিছু করে ফেলতে পারবে, কিন্তু তারা কনসেন্ট্রেট করতে পারে না, 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে তারা খারাপ স্বাস্থ্যের মধ্যে দিয়ে যায়। দেখবেন কালসর্প যোগ যাদের আছে আপনি মিলিয়ে নেবেন, তারা কিন্তু কম বেশি সারা বছর ভোগে, সারা আচ্ছা বছর কম বেশি ভুগতে থাকবে। কখনো কখনো হসপিটাল যাত্রাও হবে। এবার তাদের ডিপেন্ড করছে যে 8th হাউস আর 11th হাউসের কি কানেকশন আছে, সে হসপিটাল থেকে সে মুক্তি পাবে নাকি সেখানে প্রবলেম হবে, সেটা ডিপেন্ড করছে 8th আর 11th এর কানেকশনে। তো মানসিক প্রেশার আমি যেটা বললাম, মানে চন্দ্রের উপর যেহেতু প্রচন্ড প্রভাব বিস্তার করে, আমরা চন্দ্রকে মনমাতা বিদ্যা বলি। তো হুম যেহেতু আমরা চন্দ্রের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করে এরা, তো সেই জন্য একটা মানসিক একটা প্রবলেম, একটা উদ্বেগ, একটা একটা মানে সবসময় মানসিক অস্থিরতা কিন্তু সবসময় এদের মধ্যে থাকে। আপনি হয়তো তাদের দৈনন্দিন কাজে তারা বুঝতে পারবে যে আমাদের মধ্যে কিন্তু এই অস্থিরতাটা রয়েছে। আচ্ছা এবং এটার হুম প্রতিকার কিছু আছে? প্রতিকার তো অবশ্যই আছে, আমি বলছি আপনাকে। দেখুন, প্রতিকারের মধ্যে আমি খুব সাধারণ কিছু প্রতিকার বলে দেবো যেগুলো কিন্তু সবাই করতে পারবে। আমি বিশাল কিছু যাগযজ্ঞ এখন বলবো না, কারণ হুম সেগুলো হুম করতে গেলে আপনাকে প্রফেশনাল অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলে করতে হবে। আমি ছোট ছোট কিছু প্রতিকার বলে দিচ্ছি যেগুলোতে 100% কাজ হয়। আপনার যাদেরই কিনা কালসর্প যোগ আছে বা কালসর্প দোষ আছে আপনি পেয়েছেন, আপনি হনুমানজির পুজো করুন, বজরংবলীর পুজো করুন। আচ্ছা এটা হনুমানজির পাঠ করুন, শনি মঙ্গলবার নিরামিষ খান। হনুমানজিকে মানে বিশেষ করে সুন্দরকাণ্ড পাঠ করুন আপনি, এবং হনুমান চালিসা পাঠ করুন। ঠিক এটা আছে, আর একটা কাজ করবেন, আহ 7টা মঙ্গলবার, হুম 7টা মঙ্গলবার আপনি হনুমানজিকে দেশলাই, ম্যাচ বক্স হুম অর্পণ করবেন, করে আপনি চলে আসবেন। 7টা মঙ্গলবার আপনাকে শুদ্ধ বস্ত্রে, আপনি নিরামিষ খাবেন, কারণ আপনি জানেন হয়তো হনুমানজি ব্রহ্মচারী মানুষ হুম ছিলেন। হুম তো উনি ওনাকে পুজো দেবেন 7 মঙ্গলবার পর পর। আপনি ছাড়লে চলবে না, কিন্তু আপনি 2 মঙ্গলবার করলেন, 3-এর বেলা ছেড়ে দিয়ে 4-এর বেলা করলেন, করবেন না। 7টা মঙ্গলবার করবেন, আপনি দেশলাই অর্পণ করবেন এবং মন্দিরে পুজো দিয়ে স্ট্রেট মানে চলে আসবেন, পিছন ফিরে তাকাবেন না। আপনার কালসর্প দোষ জনিত যে ঋণ হয়, হুম সেই ঋণ থেকে আপনি মুক্তি পাবেন। আচ্ছা এটা কি ছেলে মেয়ে নির্বিশেষে করতে পারে? ছেলে মেয়ে নির্বিশেষে করতে পারে, নির্বিশেষে। বাড়িতে কালো শিব, আমরা জানি কালো শিব বাড়িতে বাড়ির পুজোর জন্য প্রতিদিন আপনি আহ শিবের মন্ত্রোচ্চারণ করে আপনি মাথায় জল ঢালুন। বিশেষ করে সোমবার তো করবেনই, কালসর্পের জন্য ভীষণ ভালো। আচ্ছা উম,
আমি একটা জিনিস জানতে চাইছি, এই যে ৭টা হ্যাঁ মঙ্গলবার পরপর আপনি বলে দিলেন, এটা না হয় হুম ছেলেরা হয়তো একটু করে নিল, এবং কিন্তু মেয়েদের ক্ষেত্রে আপনি যেহেতু জানেন মেয়েদের একটা সমস্যা থাকে, তো সেই ক্ষেত্রে কোনো রকম সমস্যা তো একটা ক্রিয়েট হবে এই কন্টিনিউয়াসলি যে ৭টা মঙ্গলবার মেনটেন করাটা। হুম দেখুন সেই সমস্যাটা হলে তো কিছু করার নেই। এবারে যদি না হয় তাহলে ভালো, আপনাকে ট্রাই তো করতে হবে। আচ্ছা। ট্রাই তো করতে হবে, উপায় তো নেই। আচ্ছা। এছাড়া কিন্তু আপনি শনি মঙ্গলবার যদি আপনি সুন্দরকাণ্ড পাঠ করেন এবং হনুমান চালিসা পাঠ করেন, তাহলেও কিন্তু আমরা বলছি যে কালসর্প দোষ থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। এছাড়া হচ্ছে আমি বললাম প্রতি নাগপঞ্চমীতে আপনি, আমরা যে কবচটা দিই সেই রুদ্র কবচ একটা আমরা দিয়ে থাকি নাগপঞ্চমীতে ধারণ করার জন্য। সেই রুদ্র কবচটা যদি ধারণ করেন তাহলেও কিন্তু কালসর্প দোষ থেকে কিন্তু আপনারা মুক্তি পান। কিন্তু সেই কবচটা কিন্তু খুব ভালো জায়গায়, রিলায়েবল জায়গা থেকে আপনাকে পরিধান করতে হবে। আপনি যে কোনো জায়গা থেকে পরিধান করলে চলে না। এবং আমরা কিন্তু অ্যাস্ট্রোলজাররা সেই কবচের সাথে বীজ মন্ত্র দিই। সেই হুম। বীজ মন্ত্র আপনাকে জপ করতে হবে। এবং আপনার বাড়ির যে শিব আছেন, শিবলিঙ্গ, তাতে করে আপনি জল দিন। প্রত্যেক সোমবার আপনি জল দিন। প্রতিদিন দিতে পারলে তো খুবই ভালো হয়, যাদের বিশেষ করে কালসর্প যোগ আছে। জল দিতে পারলে, যদি শিবকে সোমবার করে যদি জল দেন, তাহলেও কিন্তু আপনি অনেকটা ভালো উপকার পাবেন, অনেক রিলিফ পাবেন কালসর্প দোষ থেকে। কালসর্পদোষ যাদের আছে তাদের কি মহাদশা বা অন্তর্দশার সময় এর প্রভাব কি বেশি অনুভূত হয় কি? না, মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্তর দশা ডিপেন্ড করছে আপনার জন্ম ছকের কোন গ্রহ ভালো বা কোন গ্রহ খারাপ ভাবে বসে রয়েছে। সেই সময় দশা অন্তর্দশা কি ট্রানজিট করছে তার উপর ডিপেন্ড করে আমরা বলবো। কালসর্প যোগেরটা একটা আলাদা এফেক্ট আপনি পাবেন, কিন্তু আপনার দশা অন্তর্দশা অনুযায়ী আপনি কি এফেক্ট পাবেন সেটা ট্রানজিটের উপর নির্ভর করছে এবং আপনার ব্যক্তিগত নেটাল চার্টের উপর নির্ভর করছে। তার সাথে কালসর্প যোগের কোনো সম্পর্ক নেই, আচ্ছা। দুটো আলাদা আলাদা। আচ্ছা, অনিন্দিতা দি, এটা আপনি যেহেতু অ্যাস্ট্রোলজার এবং অনেকটাই আমাদের কথা হলো শিবরাত্রি থেকে মাঙ্গলিক দোষ এবং কালসর্প দোষ, অনেক কিছুই হয়ে গেল। তো হুম আমি হুম হুম জাস্ট একটা ওভারভিউ আমি নিতে চাই, যেহেতু হুম হুম 2025 সাল চলছে এবং হুম এটা একটা মঙ্গলের বছর। তো হুম এই হুম বছরটাতে কোন কোন রাশির জন্য শুভ সময় থাকবে, বা এর কাদের কাদের ভালো যেতে চলেছে বছরটা, যদি একটা ছোট করে একটা প্রেডিকশন দিতে পারেন। দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 2025 সালে আমি দেখছি তিনটে রাশির মোটামুটি ক্যারিয়ার ও আর্থিক স্থিতিশীলতা, ক্যারিয়ারের উন্নতি আসতে পারে। তো এক্ষেত্রে আমি বলবো মেষ রাশি, সিংহ রাশি এবং মিথুন রাশি। ঠিক আছে, মেষ রাশি যেটা হবে, আহ, আয় বাড়বে। হুম। চাকরিতে থাকলে বেতন বৃদ্ধি, মানে অ্যাপ্রাইজালে ভালো বেতন আসতে পারে। এছাড়া যারা চাকরি করছে না তাদের কিন্তু ভালো সুযোগ আসার চান্স আছে। আপনি ইনভেস্ট করতে পারবেন, মানে মেষ রাশির জাতক জাতিকারা ইনভেস্টমেন্ট কিন্তু 2025 সালে করতে পারবেন। ভালো সময় আছে 2025। আচ্ছা। এছাড়া যেটা আমি দেখতে পাচ্ছি মেষ রাশির ক্ষেত্রে, আপনাদের 2025-এ ব্যয়ও দিচ্ছে প্রচুর, মানে অপ্রয়োজনীয় ব্যয়। তো ব্যয়টাকে যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি, তো সেখানে কিন্তু মেষ রাশির জন্য চাকরির দিক থেকেও আমরা দেখছি ভালো অপরচুনিটি আসছে। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ব্যবসার দিক থেকেও কিন্তু আর্থিক বহু দিক থেকে ইনকামের জায়গা আসছে। এবং ইনভেস্টমেন্ট, যেটা সবসময় আমরা অ্যাস্ট্রোলজাররা বলে দিই যে আপনারা এই সময় করুন বা এই সময় করবেন না, তো সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই সময় 2025টা কিন্তু ভালো টাইম। আচ্ছা, এছাড়া আমি দেখতে পাচ্ছি সিংহ রাশির জন্য আয় বৃদ্ধি হবে। হ্যাঁ, আয় অগ্রগতি হবে। হুম। আপনার যে এক্সপার্টিস রয়েছে, আপনার যে কৌশল রয়েছে, তার কিন্তু ব্যবহার করতে পারবেন আপনি ভালো। কারণ আমরা অনেক সময় দেখা যায় যে আমরা আমরা বিভিন্ন জায়গায় এক্সপার্ট, কিন্তু সেই জায়গা নির্ভর কাজ আমরা পাচ্ছি না। কিন্তু 2025 কিন্তু সিংহ রাশির জন্য সেই জায়গাগুলো এনে দিচ্ছে। এনাদের ক্ষেত্রে পদোন্নতি থাকছে, সাফল্য কিন্তু ব্যবসায়িক দিক থেকেও আপনি পাচ্ছেন। আচ্ছা। এবং পরিবারের সঙ্গে আনন্দ থাকছে, আনন্দের মুহূর্ত কাটাতে পারছেন।
এবং সিংহ রাশিকেও বলবো যে একটু রাগ, অ্যাগ্রেশন, জেদ, এই কটা জিনিসের উপরে কিন্তু এই 2025 সালে একটুখানি কন্ট্রোল করে চলতে হবে। তাতে করে কিন্তু আমি দেখতে পাচ্ছি পারিবারিক জায়গাগুলো ভালোই আছে, কিন্তু আপনার এই রাগ বা অ্যাগ্রেশন কিন্তু এই সুন্দর মুহূর্তগুলোকে কিন্তু খারাপ করতে পারে। তো সেই জন্যই বললাম, বিশেষ করে সিংহ রাশির ক্ষেত্রে এই তিনটে জিনিস মানে রাগ, জেদ, ব্যাপারগুলোকে একটুখানি কন্ট্রোল করে নিতে হবে। এছাড়া আমি বলবো মিথুন রাশি, তো আয় আর ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্যতা আনতে আসবে, ক্যারিয়ার ভালো হবে, আর্থিক অবস্থা ভালো হবে। আর এছাড়া বলবো রিলেশন ওয়াইজ আপনাদের কিন্তু বড় পরিবর্তন আসতে পারে, পুরনো রিলেশন ভাঙতে পারে, নতুন কোনো রিলেশনে আপনারা জড়াতে পারেন, কোনো রকম ভাবে মানে রিলেশনে পড়ার সুযোগ সুবিধা আসতে পারে। এটা একটা ভালো কথা, কিন্তু পুরনো রিলেশনও কিন্তু আপনাদের খারাপ হতে পারে 2025 সালে। এছাড়া ক্যারিয়ার বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো যোগ আছে। আপনি যখন রিলেশনের ব্যাপারটা মিথুনের জন্য বললেন, তাহলে মেষ আর সিংহের জন্য যদি একটু হিন্টস দেন কিছু, এবছরে কোনো রকম কোনো চেঞ্জেস আসবে রিলেশনের ক্ষেত্রে? দেখুন, মেষ রাশির ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনার মানে যারা স্পাউস রয়েছে, মেয়েদের জন্য ছেলেরা এবং ছেলেদের জন্য মেয়েরা, তার জন্য কিন্তু আপনাকে একটুখানি স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাকে দেখতে হবে, যাতে করে স্বাস্থ্য তাদের কোনোভাবেই যাতে মানে খারাপ না হয়। কারণ আমি দেখতে পাচ্ছি মেষ রাশিদের যে পার্টনাররা রয়েছে, লাইফ পার্টনাররা, তাদের কিন্তু স্বাস্থ্যের দিকে একটু প্রবলেম হলেও হতে পারে লাইফ পার্টনারদের, ঠিক আছে? আচ্ছা। আর এছাড়া সেরকম কোনো প্রবলেম দেখছি না। হুম। দেখুন, জীবন সঙ্গী নিয়ে যখন কথা হচ্ছে তখন আমরা শুক্রকে খুব ভালো করে বুঝে নিতে হবে, কারণ শুক্রকে আমরা জীবন সঙ্গী হিসাবে ধরে থাকি, হ্যাঁ, স্পাউস হিসাবে ধরে থাকি। তো যেসব ছেলেদের শুক্র কিন্তু উইক, হুম। সেই সব ছেলেদের কিন্তু স্পাউসের একটু প্রবলেম হতে পারে, জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গীর একটু সমস্যা হতে পারে, যাদের কিনা ভিনাস বা শুক্র একটু উইক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো শুক্রকে ভালো করার বা শুক্রকে স্ট্রেংথ করার, যেটা প্রথমে আপনি প্রশ্ন করেছিলেন যে শিবরাত্রি করে কিভাবে আমরা ভালো স্পাউস পাবো, আমি আপনাকে বলেছিলাম যে ওভারঅল একটা কিন্তু আমাদের ক্রিয়া রয়েছে বা ওভারঅল জন্মছক বিচার করার কিন্তু একটা জায়গা রয়েছে, যে জায়গাটা থেকে আমরা বলতে পারি যে ভালো স্পাউস বা সেরকম জীবনসঙ্গী কি হবে কিনা। তো এই অর্থেই চলে আসে শুক্রর কথা। তো শুক্রকে যদি আমরা স্ট্রেংথ দিতে পারি, দেখুন হুম। শুক্রকে স্ট্রেংথ দেওয়ার জন্য যে সমস্ত মানে জেমস্টোন প্রয়োজন হয়, সেই সমস্ত জেমস্টোন তো অ্যাস্ট্রোলজার বলবেন, আপনি যখন প্রফেশনাল কারোর কাছে গিয়ে আপনি বিচার করাবেন। কিন্তু আমি অবশ্যই। কতগুলো, হ্যাঁ, আমি আমি কতগুলো আপনাকে রেমেডি বলতে পারি, সেটা হচ্ছে ছেলেদের যাদের শুক্র খারাপ বা হুম। আপনি শুক্রকে স্ট্রেংথ দিতে চান, আপনারা ভীষণভাবে মেয়েদের সাথে ভালো ব্যবহার করুন। বাড়ির মেয়ে, রাস্তার মেয়ে, বাইরের মেয়ে, অফিসে মহিলা যে আছে, হুম। আপনার শুক্র স্ট্রেংথ হতে থাকবে, স্ট্রেংথ পেতে থাকবে। যদি আপনার শুক্র দুর্বলও থাকে ভালো হবে, আপনার শুক্র যদি খারাপ থাকে তাহলেও সেটা আস্তে আস্তে ভালো হবে। আর যদি মানে ভালো থাকে তাহলে আরো ভালো হবে। যত মেয়ে পাবেন, মানে ধরুন নারীদের আর কি সম্মান দিতে শুরু করুন, ভালো ব্যবহার করতে শুরু করুন। বাড়িতে যদি আপনি বিবাহিত হন বা গার্লফ্রেন্ড থাকে, তাদেরকে ছোটখাটো গিফট দিতে শুরু করুন, ছোটখাটো। মানে এরকম ব্যাপার নয় যে আপনাকে বাজার থেকে একটা খুব প্রেশিয়াস এক্সপেন্সিভ গিফট এনে আপনার পার্টনারকে দিতে হচ্ছে, তা কিন্তু না। তো আমি রেকর্ডিংটা শেষ করে আপনার সাথে কথা বলছি 2 মিনিট, আপনি বলতে থাকুন। আচ্ছা, হ্যাঁ, তো একটু গিফট দিতে শুরু করুন, দেখবেন আপনার শুক্র কিন্তু স্ট্রেংথেন হবে। আর আপনাকে হোয়াইট পড়তে হবে। যাদের শুক্র জন্মছকে খারাপ, শুক্রকে পাওয়ার দেওয়ার জন্য যত বেশি করে পারবেন মানে হোয়াইট জামা কাপড়, এটা আমি ছেলেদের বললাম। মেয়েদের ক্ষেত্রে আমি বলি, বিশেষ করে যে সমস্ত মেয়েরা দেখুন রাত্রিবেলা আমরা একটা রাত্রিবাস বলে একটা ড্রেস আমরা ব্যবহার করি, হুম। যেই সমস্ত মেয়েরা রাত্রিবাস বা ওই ধরনের জামা কাপড় সারাদিন পরিধান করে চলেছেন, আমি কিন্তু তাদের বলে দেবো তাদের কিন্তু শুক্র ভাই খারাপ হচ্ছে। এরপরে যখন আপনার হাজবেন্ড গিয়ে দেখবেন অন্য একটা গার্লফ্রেন্ড বা একটা
বন্ধু টন্ধু জুটিয়ে ফেলেছে, তখন অ্যাস্ট্রোলজারের কাছে এসে মাথা ফুটলে কিন্তু হবে না, কারণ আপনারা নিজেরাই শুক্রকে খারাপ করছেন। শুক্র সব সময় চায় একটু ফিটফাট থাকা, এবং এবং এটা কিন্তু সাইন্স। আপনি দেখবেন লক্ষ্মীর সাথে, বিষ্ণুর সাথে লক্ষ্মী, মা লক্ষ্মী কিভাবে বসে থাকে আপনি দেখেছেন? আপনি দেখেছেন কখনো কোনোদিনও মা লক্ষ্মীকে বিষ্ণুর পাশে আলখাল্লা পরে বসে থাকতে? একদমই না। আর কিভাবে বসে থাকে একটু দেখবেন। আমাদের প্রত্যেকটা পৌরাণিক কথা, পৌরাণিক কাজ আমাদের কিন্তু জীবনের সাথে জড়িত, এবং যারা, যে সমস্ত মুনি ঋষিরা এগুলো তৈরি করেছিলেন তারা কিন্তু মহাজ্ঞানী। আমি আপনাকে আরো একটা কথা বলছি, যে শুক্রকে যদি কোনো মেয়ে ঠিক করতে চান, হুম। একটুখানি কিছু না হলেও স্বামীকে অনেক রকম ভাবেই কথা বলা যায়, মানে খারাপ বাক্য ব্যবহার করা বন্ধ করে দিন যদি শুক্র ভালো করতে চান। যদি দুর্বল থাকে ভালো হয়ে যাবে, ভালো থাকে আরো ভালো হবে। ঝগড়া এড়িয়ে যান, অন্যভাবে বলুন। মানে আমি এটা বলছি না আপনার স্বামী এসে আপনাকে দুমদাম মারধর করছে, আপনি চুপ করে বসে রয়েছেন, আপনার শুক্র কেন, আপনার সব খারাপ হয়ে যাবে, আমি সেটা বলছি না। প্রত্যেকটা জিনিস করার আগে কমন সেন্স আমাদের ব্যবহার করতে হবে। আমরা যদি ভিনাসকে স্ট্রং করতে চাই, তাহলে আমাদেরকে একটু ফিটফাট থাকতে হবে, একটু সুন্দর করে সেজে, সুন্দর করে সেজে মিন্স ওভারঅল একটা আউটলুকটাকে সুন্দর করা। এটা কিন্তু আমাদের শুক্র রিপ্রেজেন্ট করে। যারা এগুলো করে না, ধরুন ওই একটা মানে বিশ্রী রকম ভাবে আমি চলেছি, পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, তাদের কিন্তু ডাউন হতে বাধ্য। আর যে সমস্ত ছেলেদের চার্টে রয়েছে শুক্র ডাউন, তাদের কিন্তু মেয়েদের সাথে ভীষণ ভালো ব্যবহার করতে হবে, তবেই কিন্তু আপনার শুক্র ভালো হবে। আপনি যত বড় কিনা আপনি ইয়ে পরে নিন, পাথর পরে নিন, যাদের স্থান খুব খারাপ আছে, ডাউন আছে, বাবার সাথে তর্কে যাবেনই না। বাবা কেন, বাবা রিলেটেড যত রকম, বাবা, কাকা, জ্যাঠা, শ্বশুর মশাই, এই ধরনের পিতৃতুল্য মানুষের সাথে তর্কে যাবেনই না। মেনে নিন মাথা নিচু করে, আপনার স্থান উচ্চ হতে শুরু করে দেবে। চন্দ্র ডাউন আছে, প্রতিদিন মাকে প্রণাম করে বেরোন, এবং চন্দ্র রিলেটেড, মা তো আমরা চন্দ্র থেকে বুঝি, মানে চন্দ্রকে মা হিসেবে বুঝি, মাকে কিছু না কিছু গিফট এনে দিন। আপনার মা খুব খারাপ, আপনাকে পছন্দ করে না, হোয়াট এভার, আপনি মাকে তবু দান করুন, আপনার চন্দ্র উচ্চ হতে শুরু করে দেবে। এরকম প্রচুর বিধান আছে যেগুলো কিনা আমরা রেমেডি ফলো করলেও কি অনেক রেজাল্ট পেতে পারি। আচ্ছা। তারপরে আসছে জেমস্টোন। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম যে আপনি মেষ রাশির জন্য বললেন এবং মিথুন রাশির জন্য রিলেশনশিপের দিকটা বললেন। আপনি সিংহ রাশিটার জন্য একটু যদি বলেন। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অবিবাহিতদের ক্ষেত্রে 2025-এ বিয়ের সম্ভাবনা আছে। আচ্ছা। মিথুন রাশির যে সমস্ত সন্তান রয়েছে তাদের উন্নতির সম্ভাবনা রয়েছে, আর এই বছর ভ্রমণের সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জন্য। আচ্ছা, সিংহ রাশির ক্ষেত্রে আমি বলি, পিতামাতার যে শরীর স্বাস্থ্য ওটা মোটামুটি ঠিকই থাকবে, কিন্তু স্বামী স্ত্রীর কিন্তু রোগ বৃদ্ধি হতে পারে, স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। আচ্ছা। এবং একাধিকবার আমরা দেখতে পাচ্ছি একটুখানি কাবুও করতে পারে রোগ। আচ্ছা। হুম। তো আর সন্তানদের ক্ষেত্রে একটুখানি কিন্তু প্রবলেম আসছে স্বাস্থ্যের দিক থেকে। তো আমরা স্বাস্থ্যের দিক থেকেও একটু সাবধানে থাকবো সন্তানদের ক্ষেত্রে। স্বাস্থ্যের দিক থেকে আমরা মানে আমাদেরকে স্বাস্থ্যের দিক থেকে স্বামী স্ত্রীর জন্য একটুখানি আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। পিতামাতার স্বাস্থ্য আমি দেখতে পাচ্ছি ভালোই আছে। আর ভাই বোনদের সাথে সম্পর্কও কিন্তু আমি দেখতে পাচ্ছি সিংহ রাশির জন্য ভালো আছে। আচ্ছা, যারা সিঙ্গেল আছে তারা কি কোনো রিলেশনশিপে জড়ানোর কোনো চান্স আছে সিংহ রাশিদের আচ্ছা, জন্য? যাদের বিবাহ, না, এখানে সিংহ রাশির জন্য আমি আলাদা করে কিছু দেখতে পাচ্ছি না। সিংহ রাশির ক্ষেত্রে আরো দুটো জিনিস, সেটা হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন, হুম। কম্পিটিটিভ পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা ভালো আছে। আচ্ছা, যারা কিনা কৃষ্টি কলার সঙ্গে যুক্ত, ঠিক আছে, যেমন ধরুন গান, নাচ, অ্যাক্টিং, থিয়েটার, তাদের কিন্তু উন্নতির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর এনারও কিন্তু ভ্রমণের জন্য আমি দেখতে পাচ্ছি 2025-এ কিন্তু ভ্রমণ হবে। আচ্ছা। ঠিক আছে, এই আমি বললাম সিংহ রাশি। আর এবার জানতে চাই যে 2025 সালে কোন কোন রাশির উপর শনির সাড়ে সাতির প্রভাব পড়তে পারে?
প্রথমে আমি আপনাকে বলি সাড়ে সাতি কি। দেখুন, শনি যে গ্রহটা সেটা কিন্তু খুব ধীর গতি সম্পন্ন গ্রহ। শনি গ্রহটা আমরা জানি কম বেশি। হুম আর প্রত্যেক রাশিতে 2 থেকে 2 বছর 6 মাস করে অবস্থান করে, যাকে আমরা বলি শনির ঢাইয়া। হুম এবং চন্দ্র রাশির দ্বাদশে, চন্দ্র রাশিতে এবং চন্দ্র রাশির দ্বিতীয় শনির অবস্থানের 7.5 বছর সময়কালকে আমরা শনির সাড়ে সাতি বলি। ঠিক আছে? তো 2025-এ আমরা সাড়ে সাতি মকরে শেষ হয়ে যাচ্ছে, আর কর্কট আর বৃশ্চিকের ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে মার্চে। সাড়ে সাতি শুরু হচ্ছে কিসে? কুম্ভ, মীন, মেষ, এদের কিন্তু সাড়ে সাতি শুরু হচ্ছে। এবার সাড়ে সাতির যে এফেক্ট, যে প্রভাব, সেটা কিন্তু আমরা জন্মছক ওয়াইজ তার কিভাবে তার উপরে সাড়ে সাতির প্রভাব পড়বে সেটা কিন্তু ডিপেন্ড করছে। আমরা কিন্তু নেটাল চার্ট দেখব, ট্রানজিট দেখব, প্লাস শনির সাড়ে সাতি কিসে কিসে কিভাবে কিভাবে রেজাল্ট দিচ্ছে সেটা কিন্তু আমরা ওইভাবে দেখে বলতে পারবো। এটা নিয়ে আমরা পরে একটা আলোচনা করতে পারি, হুম হুম, শুধু সাড়ে সাতি নিয়ে, একদম। যে সাড়ে সাতি কিসের কিসের উপরে পড়ছে আর এর থেকে মুক্তি কি আছে। সাড়ে সাতি কি সত্যিই খারাপ, নাকি সাড়ে সাতি থেকে ভালো কিছু আসতে পারে? শনি যখন সাড়ে সাতিতে পয়সা দেয়, পাগল হুম করে ছেড়ে দেয়। এটা আমি আপনাকে ব্যক্তিগত ভাবে বলছি। ধরুন কারুর সাড়ে সাতিতে পয়সা আসছে, হুম পাগলা করে দেবে পয়সা দিয়ে। আপনি মানে মানে পয়সা পেতে পাগল আর হারাতে আরেক পাগল হয়ে যাবেন, এরকম। আপনি দেখবেন শনি মন্দিরে মা কালীর মূর্তি আছে। তো হুম সেই বলছি। আর শনি যার নেটাল চার্টের শনি যার মানে খুব স্ট্রং, হুম দেখবেন মানে অর্থ আমরা বুঝি দ্বিতীয় ভাব থেকে। হুম, তো আমরা সঞ্চিত অর্থকে বুঝি 10th হাউস থেকে, আমরা বুঝি কর্ম, আর একাদশ থেকে আমরা বুঝি প্রাপ্তি। তো এদের আচ্ছা। মধ্যে শনি যেখানে স্ট্রং আছে, হুম যার নেটাল চার্টে শনি খুব স্ট্রং, তাকে বুঝবেন মানে সে আর কি জীবনে উন্নতি করবেই। শনি আচ্ছা। এমন এমন প্রভাব দেয়। কাজেই সাড়ে সাতি বা ঢাইয়া মানে শুধুই খারাপ না, অবশ্যই তার মধ্যে খারাপ আছে, 100 বার আছে। শনি সাড়ে সাতি বা ঢাইয়াতে যে বিশেষ মানে খুব খারাপ প্রভাব দেবে, মানে ভালো প্রভাব দেবে তা নয়, খারাপ প্রভাব আছে। কিন্তু এবার দেখা যাচ্ছে ঢাইয়াও হয়েছে, তার দশা মহাদশাতে শনি পড়ছে, আবার তার চার্টেও শনি খারাপ, তার ক্ষেত্রে খারাপের প্রভাবটা অনেক খারাপ, আরো মানে বেশি করে হবে। শনিতে আর ধরুন, খারাপ প্রভাবটা কি পড়লে? দেখুন শনিতে খারাপ প্রভাব পড়ে, দেখুন আপনার শরীরের উপর এফেক্ট পড়বে, হুম আপনার কাজ হয়েও হবে না। আচ্ছা। হ্যাঁ, তারপরে মানে যে ধরনের আপনার মানে শনি যে সমস্ত জিনিসের আপনার প্রবলেম করায়, ঠিক আছে, বাতের প্রবলেম, কারোর অস্ত্রোপচার হতে পারে শরীরে নিচের অংশে, নানান কিছু হতে পারে শনি সাড়ে সাতির জন্য। আচ্ছা। ঠিক আছে, কাজ আপনার হয়েও হবে না, আপনার যেখানে দেখা যাচ্ছে মানে ফুল সাকসেসফুল কাজ আপনার হচ্ছে না, আপনার কন্ট্যাক্ট আসছে না। আবার হুম একটা দিকে দেখা গেল যে আপনার খুব ভালো প্রভাব দিয়ে দিল। এরকমও তো হয়েছে যে মানে ঢাইয়ার জন্য আপনি হয়তো দেখেছেন যে আমাদের যিনি প্রাইম মিনিস্টার ভারতবর্ষের, নরেন্দ্র দামোদর মোদী, হুম ওনারও কিন্তু বৃশ্চিক লগ্নের মানুষ উনি, আর ওনারও কিন্তু ঢাইয়া চলছিল, আর এই মার্চে শেষ হবে। তো মার্চের পর থেকে আপনি হয়তো দেখেওছেন যে 2025-এ যে 2025 কোন সালে আমাদের ইয়েতে ইলেকশনটা হলো? 24-এ। হুম, 24ই তো হলো। হ্যাঁ, 24-এ যে ইলেকশনটা হলো, তাতে যা আশা করা হয়েছিল ভাজপা যা সিট পাবে সেখান থেকে তো কিছু কম পেয়েছে। হুম হুম হুম। কারণ আমাদের প্রাইম মিনিস্টারেরই ঢাইয়া চলছে। আপনি আচ্ছা। দেখেছেন 2025-এর রেজাল্ট, কিছুদিন আগে খুব ভালো রেজাল্ট করেছে। মার্চে ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে, তারপরে অপ্রত্যাশিত ফল পাবে ভাজপা, মানে মোদিজি, মোদি সরকার যাকে মানে মোদি সরকার মোদিজিকে তো রিপ্রেজেন্ট করছে। হুম হুম, তো মোদি একদম। সরকার, মোদিজি রিপ্রেজেন্ট করছে ভাজপাকে। তো ভারতীয় জনতা পার্টি যদি মোদি সরকারের হাত ধরে চলে, তাহলে আপনি দেখে নেবেন মার্চের পর থেকে আরো বেটার হবে। আপনি অলরেডি দেখতেই পাচ্ছেন যে 25-এ ঢুকতে না ঢুকতে যে ইলেকশন, সেখানে ভালো, কারণ ঢাইয়া শেষ হতে চলেছে। হুম তো সেরকম আড়াই বছর যেটা থাকে সেটাকে আমরা ঢাইয়া বলি, আর সাড়ে সাতই থাকছে
বললাম। তো দুটোতেই কিছু না কিছু খারাপ প্রভাব থাকবে। এবার আপনাকে যেটা বললাম, যার ধরুন ব্যক্তিগত চার্টে শনি খারাপ, হুম আবার ঢাইয়াও আছে বা সাড়ে সাতই আছে, এবং তার হচ্ছে গিয়ে মানে নেটাল চার্টে আমি দেখছি এইটা দশা অন্তর্দশায় দেখছি শনির ট্রানজিটও খারাপ, তার মারাত্মক হবে। আমার নিজেরই একজন ক্লায়েন্ট আছে যার অষ্টমে রাহু। অষ্টমে রাহু মানে হঠাৎ হঠাৎ দেখবেন যারা ভীষণ মানে কখন কাকে কি বলছে তাদের কোনো জ্ঞানের ঠিক থাকে না, তালের ঠিক থাকে না। এদের এই ধরনের লোকের অষ্টমে রাহু থাকে, হুটহাট বলে ফেলে। আর এই অষ্টমে রাহু যাদের থাকে তারা হুটহাট অসুস্থ হয়, হুম। হুট করে অসুস্থ হয়ে যায়। এই সময় যাদের ঢাইয়া বা সাড়ে সাথে চলছে মারাত্মক ঘটনা ঘটিয়ে দেবে, আটকানো যাবে না। তো ওটা আচ্ছা, দেখতে হয় যে তার কি ঢাইয়া বা সাড়ে সাথে চলছে বা তার দশা অন্তর্দশা কি হচ্ছে সেটা দেখতে। শনির যে এত প্রভাব থাকে, আপনি যেমন হুম প্রথমে বললেন আমাকে যে চন্দ্র যেমন জোয়ার ভাটা করায়, সেরকম প্রত্যেকটা গ্রহের এক একটা প্রভাব থাকে আমাদের জীবনে। তো আমার একটা জাস্ট হুম একটা কমন কোয়েশ্চেন আছে, মানে জাস্ট যেটা সায়েন্টিফিক্যালি যদি আমি জিজ্ঞেস করি, মানে ভাবি, হুম তাহলে শনি এতটা দূরে রয়েছে আমাদের থেকে, তো তার প্রভাবটা আমাদের জীবনে এতটা বেশি করে কেন পড়ে? উনি মানে এতটা দূরে রয়েছে তাও কেন প্রভাব পড়ছে? আমাদের ইউনিভার্সে যেটা হুম আমাদের কক্ষপথ, ইউনিভার্সের যে কক্ষপথটা, হুম সেখানে তো আলাদা আলাদা গ্রহ আলাদা আলাদা ভাবে বসে রয়েছে প্রতিটা ডিগ্রিতে। হুম 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 ঠিক আছে, আমাদের যে ইউনিভার্সের কক্ষপথ, হুম সেই সেই কক্ষপথে আমাদের গ্রহ উপগ্রহ নক্ষত্র সব বসে রয়েছে। এবার আপনার যে জন্ম ছক রয়েছে তারও কিন্তু এক একটা ডিগ্রি রয়েছে। আপনি দেখবেন আপনার জন্ম ছক, আপনার নেটাল চার্ট আপনি যখন করাবেন বা হুম করিয়েছেন হয়তো, হুম তখন দেখবেন তার পাশে ছোট ছোট করে ডিগ্রি লেখা থাকে। হুম হুম আপনার গ্রহ, পাশে আপনার নক্ষত্র, দেখবেন আপনার ডট ডট দিয়ে ডিগ্রি লেখা থাকে। হুম তো সেই ডিগ্রি অর্থ হচ্ছে আপনি যখন জন্মেছেন, আপনার যে আপনি যে ইউনিভার্সের এফেক্ট মানে গ্রহের এফেক্টটা নিয়ে জন্মেছেন, সেই সময় কত ডিগ্রিতে আপনার গ্রহ ছিল, আচ্ছা। বুঝতে পারলেন? এবার যত ডিগ্রিতে ও ছিল, স্যাটার্ন বলুন, মার্স বলুন, বা ধরুন জুপিটার বলুন, ভিনাস বলুন, শুক্র, বৃহস্পতি, শনি, মঙ্গল, যে ছকে বা যে কক্ষপথে ছিল সেই অনুযায়ী কিন্তু আপনার চার্টের ডিগ্রিগুলো আসে। তো আচ্ছা। ওই কারণেই যে একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, সে কিন্তু আপনার চার্টের সাথে শুধু চার্ট না, ডিগ্রি ওয়াইজ কিন্তু আপনাকে বিচার করবে। ডিগ্রি মানে আপনি যেটা জিজ্ঞেস করেছেন, খুব ভালো কথাই জিজ্ঞেস করেছেন যে আমার থেকে তো এত দূরে, তাহলে সে আমাকে কেন আহ, এত এফেক্ট দিচ্ছে। আপনি হুম দেখবেন সূর্য তার থেকেও অনেক দূরে। আপনি রোদে মানে বেশি দিন বেরিয়ে মানে মাঠে যদি কাজ করেন দেখবেন কালো হয়ে গেছেন, হুম হুম বা যে কালো সে আরো কালো, যে ফর্সা সে ট্যান্ড হয়ে যাবে। হুম মিনিং, তাহলে সে এতটা এফেক্ট দিচ্ছে কেন? প্রচন্ড পাওয়ারফুল না? যে গ্রহ যত বেশি পাওয়ারফুল তার এফেক্টও অনেক বেশি। শনি মারাত্মক মানে পাওয়ারফুল এবং ড্রাই এবং স্লো মুভিং। হুম 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 শনি হচ্ছে নিয়ম নিষ্ঠার কারক গ্রহ, প্রচন্ড শৃঙ্খলার কারক গ্রহ। যার শনি খারাপ তাকে সব সময় মানে আর্লি টু বেড আর্লি টু রাইজ করতে হবে, তার খাওয়া দাওয়া সমস্ত ঠিকঠাক রাখতে হবে, তার জুতো, বিশেষ করে জুতো যেন টিপটপ থাকে। ছেঁড়া, পুরনো, নোংরা এই জুতোগুলো, এই মানে এই ধরনের জুতো পরলে আরো স্যাটার্ন ডাউন হয়। আচ্ছা। রাহুকে যেরকম আমরা বুঝি বাথরুম থেকে, মানে আপনার বাড়ির বাথরুম কোথায় বা বাথরুমের কন্ডিশন কোথায় কিরকম, তার উপর ডিপেন্ড করছে আপনার রাহু। আপনার বাথরুম যদি নোংরা থাকে বা আপনার বাথরুম যদি স্যাঁতস্যাঁতে থাকে, সূর্যের আলো না ঢোকে, আপনি রাহু দ্বারা এফেক্টেড হয়ে যাবেন, ভীষণভাবে এফেক্টেড হবেন। যেটা দেখবেন সেটাই মনে হবে ভালো, প্ল্যান একদম ভুলভাল হবে। দূর থেকে রাহু মানে ইলিউশন। আপনাকে ধরুন মানে একটা মরুভূমিতে মরীচিকা আছে না, দূর থেকে দেখে মনে হয় জল, গিয়ে দেখবেন যে না ওটা বালি, ওই হুম ওই হুম হচ্ছে রাহু। আচ্ছা। তবে রাহু ছায়া গ্রহ, প্রথমে বললাম নিজস্ব ক্ষমতা নেই, ছায়া দেবে আপনাকে। তো আজকে তো অনেকটাই সময় হয়ে গেল, এবং আজকের পডকাস্টটা হুম অনেকটাই হুম বড় হয়ে গেছে। তো যাই হোক, আমরা না হয় আরেকটা পডকাস্ট বানাবো ভবিষ্যতে, এই হুম হুম ডিটেল
আরো আলোচনা নিয়ে অ্যাস্ট্রোলজির। তো আজকের মতো না। অ্যাস্ট্রোলজির তো কোনো শেষ নেই, এটা মহাসমুদ্র। কাজে আপনি যদি মানে একটা ইউনিভার্সকে তো মানে একদিনে জানতে পারবেন না, এরকম প্রচুর বিষয় আছে। যেমন ধরুন সাড়ে সাতি নিয়েই একটা বিরাট করে আলোচনা হতে পারে, যার কোনো শেষ নেই। হুম সাড়ে সাতির রেমেডি, সাড়ে সাতি কিভাবে পড়ছে, তার এফেক্ট প্রত্যেকটা রাশির উপর কিভাবে হয়, বা ধরুন যার সাড়ে সাতি চলছে, ট্রানজিটে আছে শনির দশা, আবার জন্মছকে শনি ভালো বা খারাপ, শনি খারাপ হলে কি খারাপই দেবে ফল, বা শনি খারাপ হলে কি ভালো দিতে পারে, বা শনিও ভালো ভালো ফল দিচ্ছে, তাতে কি ভালোই হচ্ছে নাকি আবার খারাপও হচ্ছে, অনেক কিছু থাকতে পারে। তো সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করতে পারি। একদম। তো আজকের মতো দিদি ভাই এখানেই পডকাস্টটা শেষ করছি। দেখি এটা আমার শ্রোতা বন্ধুরা কিরকম এটাতে রেসপন্স দেয়। হুম তারপর হুম আপনার হুম সাথে হুম। আরেকবার একটা পডকাস্ট করা যাবে। আজকের মতো এখানেই শেষ করছি অনেক তাহলে। ধন্যবাদ, অনেক একদম ধন্যবাদ। একদম আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। শুভরাত্রি। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আপনাকে শুভরাত্রি। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM